প্রত্যেক মুসলমান নরনারী রোজা রাখতে পারবে, যাদের ডায়াবেটিস আছে তারাও। ডায়াবেটিস কি কোনো বংশগত সমস্যা? তাহলে ডায়াবেটিস বেড়ে যাওয়া, কমে যাওয়া, পানি শূন্যতা হওয়া এবং খুবই আর একটা জটিল বিষয় হলো হঠাৎ করে রক্ত জমে যায় ডায়াবেটিস রোগীর, সেটাকে বলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। দর্শক স্বাগত সবাইকে বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইম্পেরিয়াল হেলথ ডক্টর ডেস্কের সঙ্গে আছি সুলতানা সুরমা। বরাবরের মতো এবারও আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি প্রফেসর ডাক্তার এস.এম. আশরাফুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট ইব্রাহিম কার্ডিয়াক, প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বারডেম, প্রাক্তন সভাপতি বাংলাদেশ এন্ডোক্রাইনো সোসাইটি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি আপনার সাথে প্রথমেই একটি পরিসংখ্যান দিয়ে আলোচনাটি শুরু করতে চাচ্ছি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে 1,38,00,000 মানুষ আক্রান্ত ডায়াবেটিসে, এবং এর মধ্যে 50% মানুষই আসলে জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস রোগটি আসলে কি? প্রথমেই আপনাকে এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আবারও ধন্যবাদ জানাই। ডায়াবেটিসের ভয়াবহতা সারা বিশ্বে এবং বাংলাদেশে বাড়ছে। বর্তমানে যেটা বললেন যে 1,38,00,000 ডায়াবেটিস রোগী, তার মধ্যে অর্ধেকের বেশি রোগী আমাদের জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। তাহলে ডায়াবেটিসের যে সংখ্যাটা আমরা বললাম 1,38,00,000 রোগীর সংখ্যা, তাহলে তার দ্বিগুণ। এই এরিয়াটা আমাদের ভয়াবহ চিত্র, যে তারা তো আজকে হয়তো জানে না, এক সময় জানবে। তাহলে ডায়াবেটিসের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। আরও ভয়াবহ চিত্র হলো যে আমাদের সারা বিশ্বে প্রায় 60 কোটি লোকের ডায়াবেটিস রোগীর মধ্যে আমাদেরই আছে 1,38,00,000, এবং পুরা এশিয়াতে এই 42 কোটি রোগী। 60 কোটি রোগী সারা বিশ্বে, তার মধ্যে 42 কোটি রোগী আমাদের সারা এশিয়ার মধ্যে। বাংলাদেশ, ইন্ডিয়া এবং চায়না এবং মিডিল ইস্ট সহ আমাদের ম্যাক্সিমাম রোগী ডায়াবেটিসের রোগী। এবং আগামী 2050 সালে এই সংখ্যা আরও 70 ভাগ বৃদ্ধি পাবে। সুতরাং এখন যদি আমাদের থাকে 1,40,00,000 ধরি, তাহলে এই সংখ্যাটা আরও প্রায় 1 কোটি বাড়বে আগামী 2050 সালে। এত ডায়াবেটিস রোগীর লোড আসলে বাংলাদেশ সরকার বা প্রাইভেট সেক্টরে নেওয়া সম্ভব না। সুতরাং আমাদের এখন থেকেই ডায়াবেটিস প্রতিরোধের ব্যাপারে যথেষ্ট মনোযোগী হইতে হবে। এই সম্পর্কে আমাদের জানতে হবে যে কিভাবে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি। ডায়াবেটিস রোগটা আসলে কি? আমরা সাধারণভাবে এটাকে বলি যে ইনসুলিনের অভাব। সবসময় বডিতে ইনসুলিনের অভাব থাকে না, কোনো সময় দেখা যায় ইনসুলিন কাজ করতে পারে না। ডায়াবেটিসের প্রকারভেদ অনুযায়ী, যেমন ডায়াবেটিস প্রকার টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 3 ডায়াবেটিস এবং টাইপ 4 বা জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 4টা হলো প্রেগনেন্সি ডায়াবেটিস। টাইপ 3টা হলো অন্য রোগের কারণে ডায়াবেটিস হয়, যেমন কোনো ওষুধ খাওয়ার থেকে হয়, যেমন কোনো অন্য প্যানক্রিয়াসের অসুখ হলে হয়, অনেক সময় জেনেটিক বা জন্মগত কারণে ডায়াবেটিস হয়। এগুলো হলো টাইপ 3। টাইপ 2 আর টাইপ 1 এই দুইটা হলো সবচেয়ে কমন ডায়াবেটিস। তার মধ্যে টাইপ 2 শতকরা 90 ভাগই হলো টাইপ 2 ডায়াবেটিস। 7-8 ভাগ আছে হলো মানে জেস্টেশনাল ডায়াবেটিস, আর 3 ভাগের মতো, 3 ভাগ বা তার চেয়ে কম আছে হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়। এগুলো তাদের শরীরে একেবারেই ইনসুলিন বলতে কিছুই থাকে না, তাদের শরীরে ইনসুলিন তৈরিই হয় না। এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হলো তাদের বডিতে ইনসুলিন তৈরি হয়, কিন্তু ইনসুলিনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। কারো ইনসুলিন একটু কম তৈরি হয়, কিন্তু তাও পরিমাণে যথেষ্ট। টাইপ 1-এ একটা মানুষের জীবন ধারণের জন্য যেটুক ইনসুলিন দরকার সেটুক থাকে, কিন্তু তারপরেও যেটুক ইনসুলিন থাকে এইটুক ইনসুলিন শুদ্ধ মাত্রার ইনসুলিন না, অর্থাৎ এগুলা কাজ করার মতো ইনসুলিন না। এগুলা কাজ করতে পারে না দেখেই আসলে শর্করাটা বডিতে মেটাবোলাইজ হয় না, বা শর্করাটা সেলের মধ্যে ঢুকতে পারে না, শর্করাটা রক্তে থেকে যায়। এই শর্করা রক্তে বেশি থাকাকেই বলে ডায়াবেটিস। ডায়াবেটিস হলে একজন রোগী কোন কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে তার ডায়াবেটিস হয়েছে? প্রধানত একটা মানুষের ডায়াবেটিস আসে কয়েকটা লক্ষণ নিয়ে, যেমন ঘন ঘন পানি পিপাসা হয়, ঘন ঘন প্রস্রাব হয়, অনেক সময় ক্ষুধা বেশি লাগে, ওজন কমে যায় এবং দুর্বল লাগে। এগুলো হলো প্রধান কারণ। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের অনেক সময় কোনো লক্ষণই থাকে না। 70 ভাগ রোগীর ডায়াবেটিসের কোনো লক্ষণই থাকে না। তাদেরকে আমরা পরীক্ষা যখন করতে দিই তখন ডায়াবেটিস ধরা পড়ে। তো আমরা কাদেরকে ডায়াবেটিস পরীক্ষা করতে দিই? আমরা একটা হাই রিস্ক গ্রুপ আছে তাদেরকে ডায়াবেটিস পরীক্ষা করতে দিই, যে যারা মোটা, যাদের ওজন বেশি, যাদের পেটের আয়তন বেশি, যারা প্রেগনেন্ট, যাদের বংশে ডায়াবেটিস আছে,
যাদের হাই প্রেশার আছে, যাদের হাই কোলেস্টেরল আছে, এদেরকে সাধারণত দেখা যায় যে ডায়াবেটিস এদের হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই গ্রুপটাকে আমরা আগে ডায়াবেটিস পরীক্ষা করতে দিই। পরীক্ষা করতে দিলে কারো ধরা পড়ে, কারো ধরা পড়ে না। তো যাদের ধরা পড়ে, অর্থাৎ খালি পেটে যাদের 7 মিলিমোলের বেশি থাকে এবং গ্লুকোজ 75 গ্রাম খাওয়ার 2 ঘন্টা পরে যাদের 11.1 মিলিমোল পার লিটারের বেশি থাকে, দুইটার একটা থাকলেই তাদেরকে বলা হয় ডায়াবেটিস। কারো একটাও বেশি থাকতে পারে, কারো দুইটাই বেশি থাকতে পারে। অর্থাৎ খালি পেটে 7 মিলিমোলের বেশি, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 11.1 মিলিমোলের বেশি, তাদেরকে ডায়াবেটিস। এই পরীক্ষার মাধ্যমে আমরা ডায়াবেটিস নির্ণয় করতে পারি। ডায়াবেটিস কি কোনো বংশগত সমস্যা? হ্যাঁ, ডায়াবেটিস অবশ্যই। টাইপ 1 ডায়াবেটিসটা সাধারণতভাবে দেখা যায় যে বংশগতভাবে কম অ্যাটাচড, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, যেটা বললাম যে পৃথিবীতে 90% মানুষেরই টাইপ 2 ডায়াবেটিস, এদের অবশ্যই বংশগতভাবে একটা প্রাধান্য থাকে। অর্থাৎ যাদের বংশে টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য যাদের বংশে ডায়াবেটিস আছে তাদের 40 বছর বয়সের পর থেকে প্রতি 1 থেকে 2 বছরের পরপরই ডায়াবেটিস চেক করা উচিত। বিশেষ করে যারা ওই হাই রিস্ক গ্রুপ, যাদের বললাম ওজন বেশি, বা যাদের পেটের গার্ড বেশি বা পেটের মাত্রা বেশি, ওয়েস্ট বেশি, যাদের হাইপারটেনশন আছে মানে ব্লাড প্রেশার বেশি, প্রেগনেন্ট আছে, যারা প্রেগনেন্ট, তাদের প্রত্যেকেই ডায়াবেটিস চেক করা উচিত। রমজান মাস এলেই কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে একটা প্রশ্ন বা বেশ কিছু প্রশ্নই বেশ তাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে আমি রোজা রাখতে পারবো কিনা। তো ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা এটা কতটা নিরাপদ? প্রত্যেকটা ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে। প্রথম কথা, একদম প্লেন করে বলি যে হ্যাঁ, রোজা রাখা ফরজ। প্রত্যেক মুসলমান নরনারী রোজা রাখতে পারবে, যাদের ডায়াবেটিস আছে তারাও। ডায়াবেটিস রোগীর কিছুটা ঝুঁকি আছে রোজা রাখার। ডায়াবেটিস রোগীদের ঝুঁকিগুলো হলো যে কারোর সুগারে হঠাৎ কমে যেতে পারে, অর্থাৎ কারো ডায়াবেটিস হঠাৎ করে ফল করতে পারে, এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। কারো অতিরিক্ত খাবার দাবার বা ওষুধ কম খাওয়ার কারণে বা রোজায় ওষুধ না খাওয়ার কারণে অনেক সময় ডায়াবেটিস বেড়ে যেতে পারে, এটাকে বলে হাইপারগ্লাইসেমিয়া। অনেক সামারে বিশেষ করে রোজা যদি হয় অনেক লম্বা টাইম, বিশ্বের অনেক দেশে 17, 18, 19 ঘন্টা রোজা, বা অনেক হিউমিড কান্ট্রি, অনেক দেখা যায় যে তাদের লম্বা টাইম এবং অনেক গরম দেশ, তাদের দেশের পানি শূন্যতা অনেক বেশি হতে পারে। আমাদের দেশে গরমের দিনে যারা বাইরে টাইরে কাজ করে রোজা রাখে, তাদের পানি শূন্যতা হতে পারে ডায়াবেটিস রোগীর। তাহলে ডায়াবেটিস বেড়ে যাওয়া, কমে যাওয়া, পানি শূন্যতা হওয়া, এবং খুবই আর একটা জটিল বিষয় হলো হঠাৎ করে রক্ত জমে যায় ডায়াবেটিস রোগীর, সেটাকে বলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এই রক্ত জমে থ্রম্বোএম্বোলিজম বলে ইংরেজিতে। এই থ্রম্বোএম্বোলিজম হওয়ারও রিস্ক বাড়ে। তাহলে প্রত্যেকটা ডায়াবেটিস রোগীর রোজা রাখলে এই রিস্কগুলো বেড়ে যেতে পারে। তাহলে প্রত্যেকটা ডায়াবেটিস রোগীকে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সে তার ঝুঁকি কতটুকু। এই ঝুঁকিটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো অতি ঝুঁকিপূর্ণ, আর একটা হলো মধ্যম মাত্রার ঝুঁকি, আর একটা হলো স্বল্প মাত্রার ঝুঁকি। প্রত্যেকটা ডায়াবেটিস রোগীরই তার মানে ঝুঁকি আছে, কারো কম, কারো মধ্যম, কারো বেশি। তাহলে ঝুঁকি বেশি তাদের যারা দীর্ঘদিনের ডায়াবেটিস, যাদের হার্টের অসুখ আছে, যাদের কিডনির অসুখ আছে, যাদের লিভারের অসুখ আছে, যাদের ব্রেনের অসুখ আছে, যারা অত্যন্ত দুর্বল, আগে এরকম বারবার সুগার কমে যাওয়া হাইপোগ্লাইসেমিয়ার ইতিহাস আছে, যাদের খাবার দাবারের মানার অভ্যাস কম, রিসেন্টলি দেখা যায় যে এরকম হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, এদেরকে দেখা যায় যে তাদের ঝুঁকি অতিমাত্রায় বা অত্যধিক বেশি। যারা এর বাইরে কিন্তু লম্বা টাইমের ওষুধ খায়, যে কিছু ওষুধ আছে যেগুলো হাইপোগ্লাইসেমিয়া করে, মানে হঠাৎ করে সুগার কমায় দেয়, যেমন সালফোনাইল গ্রুপের ওষুধ, তারা এমনি সুস্থ থাকলেও, তাদের অন্য কোনো রোগ না থাকলেও তাদের এই ওষুধের কারণে এই ঝুঁকি বাড়ে। এরা হলো মধ্যম মাত্রার ঝুঁকি। আর যা আবার কিছু ওষুধ আছে যেমন মেটফরমিন, গ্লিপটিন, SGLT2, এই জাতীয় ওষুধ যারা খায় তাদের ঝুঁকি আবার খুবই কম। তাহলে ঝুঁকিটাকে আমরা চিকিৎসকরা নির্ণয় করি, অর্থাৎ একটা ডায়াবেটিস রোগীকে একটা চিকিৎসকের কাছে রোজার অন্ততপক্ষে 1 থেকে 3 মাস আগেই এসে তার ঝুঁকি নির্ণয় করতে হবে। সেই ঝুঁকি অনুযায়ী একজন চিকিৎসক তার ওষুধের মাত্রা এবং ওষুধের কোন ধরনের ওষুধ তার খাওয়া উচিত সেগুলো নির্ধারণ করবেন, তার সমস্ত ইতিহাস জেনে, তার দীর্ঘদিনের ডায়াবেটিস কিনা, তার আগে সুগার কমে গেছে কিনা, তার কিডনি লিভার ঠিক আছে কিনা, বা তার ঝুঁকি কতটুকু, সেগুলো নিরূপণ করে ঝুঁকি নির্ণয় করে। উচ্চমাত্রার ঝুঁকি 20% এর বেশি না, মধ্যম মাত্রা এবং স্বল্প মাত্রার ঝুঁকিই বেশি। সুতরাং আমাদেরকে এই ঝুঁকি নির্ণয় করে তারপর তার চিকিৎসা যদি নির্ধারণ করে দেই,
তাহলে একটা ডায়াবেটিস রোগী একটা অন্য নন ডায়াবেটিক রোগীর মতোই স্বাভাবিকভাবে 29 বা 30টা রোজা রাখতে পারবে। আমরা জানি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের নিয়মিতভাবে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। তো যারা ইনসুলিন নিচ্ছেন তারা সাহরি বা ইফতারের সময়টা ইনসুলিনের গ্রহণের সময় কিভাবে নির্ধারণ করবেন? কেউ কেউ ওষুধের মধ্যে ইনসুলিন ব্যবহার করেন, ঠিকই বলছেন আপা, আবার কেউ কেউ ইনসুলিনও নেয়, ট্যাবলেটও খায়। তো প্রত্যেকটা ওষুধই তো ডায়াবেটিস কমানোর জন্যই, অর্থাৎ রক্তের শর্করা নিয়ন্ত্রণের জন্যই। এই নিয়ন্ত্রণের মাত্রাটা হলো নর্মালি অন্য সময় 5 থেকে 10, এইভাবে আমরা বলি যে 5 থেকে 10 মনে রাখার জন্য, যে এর মধ্যে ব্লাড সুগার যদি থাকে 5-এর নিচেও না, 10-এর উপরেও না, তাহলে তার মানে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে। রোজার সময় আমরা এটাকে 1 বাড়িয়ে দিই, যে 6 থেকে 12, অর্থাৎ খালি পেটে বা একদম বিকালের দিকে তো আমাদের পূর্ণ পেট খালি হয়ে যায় রোজা রেখে, 2টা 3টা 4টা 5টার দিকে, যাতে কোনো অবস্থাতেই সুগার 6-এর নিচে না নামে। আবার খাওয়ার পরে, ইফতার খাওয়ার পরে সুগার অনেক বাড়তে পারে, সেই জন্য এটা যাতে আবার 12-র উপরে না যায়। তাহলে সর্বোচ্চ 12, সর্বনিম্ন 6-এর মধ্যে একটা মানুষ যদি রেখে রোজা রাখতে পারে, ডায়াবেটিসটাকে এইভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে তার ডায়াবেটিসটার সাথে সে ডায়াবেটিসও থাকলো তার কন্ট্রোলে, আবার তার রোজাতেও কোনো অসুবিধা হলো না। এই জন্য ইনসুলিন বা ট্যাবলেট যায়নি। আমরা সকালের যে ইনসুলিনগুলো রোজার আগে নিতাম, এটাকে আমরা ইফতারের সময় দিই। আর সন্ধ্যায় যে ইফতারটা নেই, ইনসুলিনটা নেই, সেটাকে আমরা সেহরির সময় দিই। কিন্তু সেহরির পরে যেহেতু লম্বা টাইম 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকবে, সেহরির ডোজটাকে আমরা 30 থেকে 50 ভাগ কমিয়ে দিয়ে ব্যবহার করি। সকালের ডোজটাকে আমরা ইফতারের সময় সমান খাবার দিয়ে থাকি ব্রেকফাস্টের মতোই, এবং সমান পরিমাণে ইনসুলিন, অর্থাৎ সকালে যদি কেউ 20 ইউনিট নেয়, তাহলে ইফতারের সময় সে 20 ইউনিট ইনসুলিনই নিবে। আর রাতে যদি কেউ 12 ইউনিট নিত আগে, তাহলে সেহরির সময় সে 6 বা 8 ইউনিট নেবে। এইভাবে আমরা ডোজ অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। ডাক্তার এস.এম. আশরাফুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বি নিউজকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে থাকবো নতুন কোনো বিশেষজ্ঞের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত বি নিউজের সাথেই থাকুন।